জনাব আব্দুল হক, 2026 সালে বাংলাদেশের অর্থনীতি কি ঝুঁকির দিকেই বেশি ঝুঁকে আছে নাকি সম্ভাবনার পাল্লাই ভারী? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার সহযোগী আলোচক বৃন্দ, বিশেষ করে আমাদের অর্থনীতিবিদ যিনি আলোচনা করেছেন তার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি, এবং আমার পূর্বে বক্তা যিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন, আমাকে যে প্রশ্ন করেছেন তার উত্তরে আমি বলবো যে অবস্থা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের শান্তি এবং নিরাপত্তা। বলা হয়ে থাকে পিস অ্যান্ড সিকিউরিটি, সেটা বহুমাত্রিক ব্যাপার আছে। এই শান্তির ব্যাপারটা আমি ইঙ্গিত করছি আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, এবং সার্বিকভাবে আমাদের টোটাল স্টেবিলিটিটা ভীষণভাবে দরকার। যেটা জাপানিজরা, কদিন আগে আমি জাপানে গিয়েছিলাম, তারা কিন্তু আমাদের নির্বাচনের দিকে নজর রাখছে এবং তাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে একটা স্বাভাবিক নর্মাল নির্বাচন হোক, যার মাধ্যমে অবস্থা যেন স্টেবল হয়ে আসে। এবং তখন কিন্তু অনেকেই বিনিয়োগের জন্য, অনেক কোম্পানিরা, আপনার বিশেষ করে চায়নায় যখন এখন ক্রমশ কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, তখন চায়না প্লাস অবস্থা কিন্তু দাঁড়িয়েছে। সেখানে তারা যাচ্ছে বেশিরভাগ ভিয়েতনামে, ইন্দোনেশিয়াতে, লাওসে, এমনকি ক্যাম্বোডিয়া, অবশ্য থাইল্যান্ডের সাথে একটা যুদ্ধ অবস্থা হওয়াতে একটু সমস্যা হয়েছে। বাট বাংলাদেশের নামটা এখানে দেখা যাচ্ছে না, কারণ আমরা এখন এই মুহূর্তে কিন্তু একটা বলতে অন্তর্বর্তীকালীন অবস্থায় চলছি। তো বাংলাদেশের জন্য 26 সাল ডেফিনেটলি এটা সম্ভাবনার সময়, যখন আমরা একটা জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে আমাদের উচিত হবে, আমরা হয়তো অনেক বেশি প্রত্যাশা করেছি, ব্যাপক রিফর্ম প্রত্যাশা করেছে মানুষ, অনেক ক্ষেত্রে অনেকে বৈপ্লবিক পরিবর্তন প্রত্যাশা করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কিন্তু কোনো বিপ্লবী সরকার হয়নি যে তারা একটা রাতারাতি সব বৈপ্লবিক হঠাৎ করে অপরাধীকে ট্রায়াল করে আপনার ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে, এরকম কোনো অবস্থা কিন্তু তৈরি হয়নি। আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ইট ওয়াজ নেভার ব্যাকড বাই এনি রেভলিউশনারি পার্টি অর ফর দ্যাট ম্যাটার এবং কোনো রেভলিউশনারি আপনার গ্রুপও কিন্তু এখানে ক্ষমতা দখল করেনি কিংবা নেয়নি। ফলে এই যে প্রত্যাশাগুলো এত বেশি, তার বাস্তবায়ন আসলে অনেক কঠিন ব্যাপার। কিন্তু যদি আমরা মিনিমাম সংস্কারগুলো করতে পারি, যেটা আগামী রাজনৈতিক সরকারের জন্য বড় রকমের চ্যালেঞ্জের ব্যাপার হবে, সেটা হচ্ছে সরকার কাঠামোর বড় পরিবর্তন করা, দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশকে অনেক বেশি উন্নত করা, এবং বিশেষ করে দুর্নীতি এবং যে অপরাধগুলো হয়, র্যান্ট সিকিং, চাঁদাবাজি, টাকার কারণে যে প্রকৃত ব্যবসা মার খেয়ে আপনার রাজনীতি প্রফিটেবল হয়, সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী, যারা সত্যিকার উদ্যোক্তা শ্রেণী যারা আছে, তারা কিন্তু এখানে অবদান রাখতে পারবে, এবং সেটা দেখা দেখি বিদেশি বিনিয়োগকারীরাও আসবে। সেই জন্য 2026 সালকে আমি প্রত্যাশার সময় হিসেবে দেখব। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে অনেকগুলো পার্টি আছে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি, যারা এখানে প্রায় একটা গ্রুপই বলা হয়ে থাকে যে $20 বিলিয়ন পাচার করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলা যেতে পারে। আমি বাংলাদেশ ব্যাংকের কমিটি থেকে দেখেছি কি ভয়ঙ্করভাবে আমাদের ভঙ্গুরতা, আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, ব্যাংকগুলোতে। আমরা কিন্তু সম্ভাবনা হচ্ছে কোথায়? সম্ভাবনা হচ্ছে আমাদের 1.5 কোটি মানুষ বাইরে থাকে, যাদের কারণে বাংলাদেশ কিন্তু, আমার মনে হয় আমাদের অর্থনীতিবিদ তিনি এটাকে বিশ্লেষণ করবেন, সেটা হচ্ছে যে আমরা ব্যাংকরাপ্ট হই নাই শ্রীলঙ্কার মতো। ওই অবস্থা থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ খাদের কিনার থেকে, কিন্তু এটাকে এখন একে স্টেবল করা কিন্তু বড় রকমের চ্যালেঞ্জের ব্যাপার। এবং নর্মাল পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, তাদের কিন্তু এরকম কোনো বিপ্লবী প্রোগ্রাম সেরকমভাবে তারা করতে পারে না। বিপ্লবী পার্টি ভিন্ন ধরনের ব্যাপার। মানুষের প্রত্যাশা কিন্তু খুব ত্বরিত ডেভেলপমেন্ট। নিচের দিকে অবস্থাটা এরকম যে, যেটা অর্থনীতিবিদ মহোদয় বলছিলেন, যে আসলে আয় কমে যাওয়াতে বটম অফ দি পিরামিডে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। তাদের আয় কমে গিয়েছে, ক্যালোরি ইনটেক কমে গিয়েছে, রোগ বালায় বেড়ে গিয়েছে, কেউ খেয়াল করছে না, মৃত্যুর হার কিন্তু বেড়ে গিয়েছে। আমার পরিচিত কয়েকজন গরিব মানুষের মৃত্যু থেকে আমি জিনিসটা অনুমান করছি যে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাটা পায়নি, হাসপাতালে গিয়ে হার্টে ব্লক হয়েছে, কিছুই আমরা হয়তো যৎসামান্য সাহায্য করেছি, কিন্তু তাতে তো এটা হতে পারে না, চিকিৎসা হয় না, এটা এক্সপেন্সিভ। ফলে এই জায়গাগুলোতে কিন্তু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এমন একটা শ্রেণীর যারা সরাসরি উৎপাদনে জড়িত,
যারা কৃষিতে জড়িত, ইন্ডাস্ট্রিতে জড়িত। ফলে এটা কিন্তু একটা মারাত্মক, কি আমি বলবো, সাইলেন্ট কিলার বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে, যেটা আমাদের পলিটিক্যাল পার্টিতে ওইরকমভাবে বামপন্থী কিংবা শ্রেণী বিন্যাসে যে রাজনীতিবিদরা খুব অ্যাক্টিভ নয় বলে তারা এই আলোচনাগুলো প্রকাশ্যে আনছে না। চা দোকানের আলোচনা এটা নয়। সবাই মনে করছে নতুন পলিটিক্যাল পার্টি আসলে আমি টেন্ডার পাবো, এই সুবিধা পাবো, ওই কাজ পাবো, এই প্রত্যাশায় কিন্তু সব স্লোগান দিয়ে বেড়াচ্ছে। বাট যেটা যে কদিন আগে যে হাদি মারা গেল আমাদের, তার কথা যদি আপনি শোনেন, তার ভাষ্যগুলো, সে কিন্তু দেশে বিদেশে অনেক শত্রু তৈরি করেছে। আমার মনে হয় সে কিন্তু বাংলাদেশেও অনেক পলিটিক্যাল পার্টির শত্রুতার কারণ হয়েছে, এবং সেখানে ইন্টারন্যাশনাল অনেকের শত্রুর কারণ হয়েছে, যার জন্য তাকে শিখেরা ক্যানাডাতে রাস্তা প্রতিবাদ করে বলেছে যে ভারতের একটা এজেন্সি তাকে হত্যা করেছে। এই ব্যাপারগুলো কিন্তু গুরুতর বিষয়। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার নিরাপত্তা বাহিনী আছে, তার আপনার এজেন্সিগুলো আছে, তারা কি বলে, তারা এইসব ব্যাপারে কিন্তু জাতি জানতে চায় যে তাদের ভাষ্যটা কী, বাংলাদেশ সিকিউরিটির অবস্থাটা কীরকম। আমরা যদি সিকিউরিটি দিতে না পারি, তাহলে আমার দেশের বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করবে না, তারা ওই দুবাই গিয়ে বিনিয়োগ করবে, তারা আফ্রিকাতে গিয়ে বিনিয়োগ করবে। এটাই পৃথিবীর নিয়ম। অর্থনীতি পানি সেদিকে গড়ায় যেদিকে আপনার নিচু জায়গার দিকে যায়। অতএব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী সময়ে একটা জাতীয় সরকার কিংবা একটা গভর্নমেন্ট ফর স্টেবিলিটি অ্যান্ড গভর্নমেন্ট উইথ প্রমিসেস অফ মেসিভ রিফর্ম এখানে দরকার। সেটা যদি অ্যাডজাস্ট করা যায়, আমি মনে করি বাংলাদেশে অচিরেই কিন্তু একটা ত্বরিত উন্নয়ন কিংবা অ্যাক্সেলারেটেড গ্রোথের দিকে যেতে পারে। কারণ আমাদের মানুষ কিন্তু কাজ করতে চায়, তারা এখানে কাজ না পেয়ে বাইরে গিয়ে কাজ করছে। ফলে এটাকে ক্যাপিটাল করেই আমি মনে করি 2026 সালটা আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে।